ছেলেদের পোশাক পরি, কিন্তু হাঁটা চলা মেয়েদের মতন। কথা সাথে ঘুমের ওষুধ মিলাতে ঘুমাই যায়, চুলগুলা কেটে দেয়। মানুষের নানান কথা বলে, আমাকে বাড়িতে রাখা যাবে না, ইজ্জত চলে যাবে। তখন মা আমার পিছন পিছন থাকে, আমাকে কোথাও যাইতে দেয় না। মা বুকে নিয়ে ঘুমাইতো। তারপর আস্তে আস্তে ওনারা আমাকে খোঁজ করতে লাগলো। আমি তো অনেকদিন হয় বাড়ি চলে গেছে, চুল কেটে দিচ্ছে, আমি তো এখন বাইরে বের হইতে দেয় না মা। তা খুঁজতে খুঁজতে আমার বাড়ি চলে গেল ওনারা। তো বললো কি, এখানে যদি থাকিস তোর মা আসবে, তোর আব্বা আসবে, এখানে তোকে রাখা যাবে না। তাই বললাম কি করবেন? বলে কি, চল আমার সাথে ইন্ডিয়া চল। বললো এটা সর্দার? হ্যাঁ, আমার সাথে ইন্ডিয়া চল। ইন্ডিয়া যাবো, তাহলে আমার বাপ মাকে কে দেখবে, আমার ভাই বোনকে দেখবে। কেন এই রাস্তায় তো আমি চলে আসলাম মূলত টাকা। যদি আমি তাদেরকে নাই দেখতে পারি, তাহলে তো আমার দূরে যেয়ে লাভ নেই, তাহলে আমি তোমাদের সাথে থাকবো না। সে কি করলো, ফুসলাইতে ফাসলাইতে ওখানে অনেক টাকা, ওখানে অনেক টাকা কামাইতে পারবি। আমি টাকা কামাইতে পারবো, কিন্তু আমার বাপ মাকে আমি টাকাটা পৌঁছাবো কি করে? বললো যে বলে আমি যাবো, আমার কাছে পাঠাবি, আমি তোর বাপ মাকে দিব। ও নিয়ে আমাকে ইন্ডিয়া নিয়ে চলে গেল। কিভাবে ইন্ডিয়াতে? বাসে করে গিয়েছি সাতক্ষীরায়, সাতক্ষীরা থেকে ভোমরা বর্ডার। কয়জন গেছেন আপনারা? উনি গেছে, আমি গেছি, আমরা দুজন গেছি। আচ্ছা। ওখানে দালাল থাকে, দালাল কত সালের ঘটনা এটা? এটা ফখরুদ্দিন আমলের আগের ঘটনা। আচ্ছা, অনেক আগের। যে মেন বর্ডার পাসপোর্টের লোক যায়, তখন ছাড় দিয়ে নিয়ে আমাকে নিয়ে গেল দেওগঙ্গা। দেওগঙ্গা? হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের তৃতীয় লিঙ্গের লোক আছে, ওখানে 4-5 দিন থাকলো। থাকার পরে ওখান থেকে নিয়ে গেল আমাকে দিল্লি। দিল্লি জামে মসজিদের পাশে আজমিরি গেট। বললো যে এখানে তুমি থাকো, আমি মাসের মাসে আসবো, কিছুদিন হইলে আমি তোমাকে এসে নিয়ে যাব, তুমি থাকো। ওখানে কি কাজ আপনার? ওখানে যে কাজই ভিক্ষা করা? হ্যাঁ। আর ওখানে কি পাঞ্জাবি মারোয়ারি দেখা যাচ্ছে, ওরা অনেক টাকা দেয়, আর তৃতীয় লিঙ্গের লোকেদের অনেক ইজ্জত করে। আচ্ছা। আমি তো ছোট মানুষ, অচেনা জায়গা, হিন্দি জানি না, বাংলা বলতে গেল ইন্ডিয়ার লোকেদের সাথে আমাদের সাথে বাংলা পার্থক্য আছে। রেখে চলে আসলো। থাকতে থাকতে আস্তে আস্তে আমি হিন্দি শিখে যাই। আর তখন তো আমি ছোট, আমাকে সবাই ডাকে। ওখানে একটা তৃতীয় লিঙ্গের লোক ছিল, কোকিলা হাজি বলে ডাকতো। বাইরে গেলে আমাকে সাথে নিয়ে যেত, কিছু খেতে চাইলে খাওয়াইতো, কিনে দিত, খুব আদর করতো। এরকম করতে করতে 5-6 বছর আমার ওখানে কেটে যায়। এই 5-6 বছর আপনি বাবা মার কাছে টাকা পাঠাচ্ছেন কিভাবে? আমি টাকা পাঠাইতে পারতাম না। উনি যাইতো, গিয়ে আমার কাছে যা টাকা জমতো উনি নিয়ে আসতো। কাপড় চোপড়, টাকা পয়সা, যে তোর বাপ মাকে দিতে হবে, তোর বাপ মা এরকম কষ্ট করে। তারপর কি করলো, বাঙালি মেয়ে কলকাতার হবে নাকি জানি, আমাদের মতোই হবে, গেছে। যাওয়ার পরে একসাথে কাজ করি, একসাথে থাকি, রাত ভরা ওনাদের শরীর টিপতে হয়। তারপরে সকাল হইলে ওনাদের সেবা করতে হয়। প্রতিদিন 3 তলার উপর উঠতে হবে, ওখানে চা বানাইতে হবে, রান্না করতে হবে, আবার নিচে নিয়ে আসতে হবে। তারপরে সকালে আবার গোসল করে সবার আগে রেডি হয়ে ওনাদের সাথে, ওনারা বলে এটা টলি যাওয়া, যে টলিতে যেতে হবে ওনাদের সাথে। ওই যে কোকিলা হাজিকে আমি দিদা বলতাম। আমি বলতাম, দিদা আমি বাড়ি যাব, আমার তো বাপ মা আছে, আমার তো বাড়িতে যেতে হবে। কয়ে না, তোমার তো বাড়ি যাওয়া হবে না। আমি কি, কেন বাড়ি যাওয়া হবে না? কয় তোমাকে বিক্রি করে রেখে গেছে। 6 বছর পরে জানলেন এটা? জি। এর মধ্যে এসে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। তখন আর আমি বুঝতে পারি না, আমি তো বৈধভাবে যাই না, যে বলেন টাকা পাঠাইতে পারবো, আমি তো গেছি অবৈধভাবে। তো আমার তখন মাথায় যেমন আকাশ ভেঙে পড়লাম, বাড়ি দিবে না, যেই টাকার জন্য আমি গেছি, আমাকে বিক্রি করে রেখে গেছে, এই টাকা পয়সা কি করছে? তখন যে এরকম করি, তখন তা কাজে মন বসে না, তখন আমি কিভাবে বাড়িতে আসবো? এই টাকাটা যখন আপনারা কালেক্ট করতেন, আপনারা চাইলে এখানে 2 নম্বরই করতে পারতেন না? মানে যদিও পুরো প্রক্রিয়াটাই আমার কাছে মনে হচ্ছে একটু 2 নম্বরই প্রক্রিয়া। তারপর এটা সিস্টেম, এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। ধরেন আপনি যদি মনে করেন 1000 টাকা কালেক্ট করেছেন, আপনি চাইলে তো কিছু টাকা সরিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, সরানো যাবে। দেখা যায় 3 জন গেছি, 3 জনের মধ্যে কথাবার্তা বলে, 3 জনের ভিতরে কথাবার্তা বলে সবাই তো আর এক না। যদি বলে দেশ, তার মার খেতে হবে। এই 3 জন কি সবসময় একই 3 জন নাকি চেঞ্জ হয়? না, চেঞ্জ করে দেয়। ডিফিকাল্ট। যদি কোনো মতে জানতে পারলো, সে মার কি মার, তারপরে জরিমানা দিতে হবে। 200 নিয়েছো, তোমার 30,000 50,000 দিতে হবে। ওখানে
ধর্মীয় ভাবে কি প্র্যাকটিস করা হয়? ধর্মীয় ভাবে যার যার ধর্ম তার কাছে, নিজের মতো করে আলাদা আলাদা ভাবে পালন করে সবাই। হ্যাঁ। আর বিশেষ করে কি মুসলমানই বেশি, ওরা মুসলমান ধর্মটাই বেশি পালন করে। নামাজ কালাম পড়ে সবাই? হ্যাঁ, নামাজ কালাম পড়ে, হজ করে, রোজা রাখে। মাশাআল্লাহ। নামাজ পড়ে, বাড়িতেও পড়ে, মসজিদে যায় পড়ে। মসজিদও গিয়েও পড়ে? হ্যাঁ, যেরকম মক্কা শরীফ মহিলা, তৃতীয় লিঙ্গের লোক, পুরুষ বলা সবাই নামাজ পড়ে, এরকমই। ওখানে কোনো বাধা দেয় না কেউ? কোনো কিছু কিছু বলেনি কখনো? বলে, বললে ওনারা হয়তো ওই সিস্টেমে পাঞ্জাবি পরে, জুব্বা পরে, দেখা যায় হাজি রুমাল দিয়ে মাথা টাথা ডেকে ডেকে সুন্দর করে অজু টজু করে। আচ্ছা, না, এই বিষয়ে আমার জানাশোনা খুবই কম, আমি প্রশ্নটা আসলো বলে করলাম। আমার হয়তো ইউটিউব থেকে দেখে নেওয়া দরকার ছিল এই মুহূর্তে, আমি জানি না, হয়তো দেখেও নিব। আপনারা আমাকে একটু দয়া করে বলবেন কিনা আমার এই ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসে, থার্ড জেন্ডার বলি বা তৃতীয় লিঙ্গ বলি বা আমাদের ভাষায় যেটা প্রচলিত আছে, হিজড়া যারা আছেন তারা কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন? যদি পারেন তাহলে এটার সিস্টেমটা কি? শারীরিকভাবে মেল কিন্তু ফিমেল, ন্যাচারালি ছেলেদের হয়েই তো পৃথিবীতে আসছেন, ছেলেদের যেরকম না ওরকম ছিল না। তাহলে ছোটবেলাতেই আইডেন্টিফাই করার কথা ছিল যে আইডেন্টিফাই তো বাপ মা ঠিকই জানে। বাপ মা তো ওই যে আমার বাড়িটাকে যেভাবে কাপড় চোপড় পরাইছে আমাকে তো সেভাবে পরাইছে। বড় হওয়ার একটা পর্যায়ে আপনি অনুভব করেন যে আপনি মেয়ে, আমি মেয়েদের মতন। মেয়েদের মতন, রাইট। সো এই যে বড় অনুভবের যে জায়গাটা, সে মনে করছে মেয়েদের মতন সে। এখন সে যদি নামাজ পড়তে চায়, সে কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে? এটাই হচ্ছে আমার কোয়েরি, আমার জানা নাই। আমি আবারও বলছি বিনয়ের সঙ্গে। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো জানাশোনা থাকে আপনারা এসে কমেন্টস করেন, আমি একটু জেনে নিব, যাতে করে পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আমার প্রশ্ন করাটা অনেক বেশি ইজি হয়। ঠিক আছে, তারপরে কি হলো? মেয়ে আলাদা, ছেলে আলাদা, কিন্তু আমি যেন মাঝখানে একজন। আমার হাঁটা চলা মেয়েদের মতন, আমার অঙ্গভঙ্গি মেয়েদের মতন, আমার মেয়ে সাজতে ভালো লাগে। আপনি যেটা বলছিলেন যে আমাকে বাড়িতে যেতে হবে, আপনি রাস্তা খুঁজছিলেন। হ্যাঁ, বাড়িতে যেতে হবে। এরকম করতে করতে বাড়িতে যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না, কিভাবে যাব? তখন আমার বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই, ইন্টারনেট বন্ধ। ওই খবর পাই, না গেলে খবর পান না? না গেলে খবর পাই না। তখন এক ক্ষেত্রে কি করলাম, আমি ওখান থেকে পালাইলাম। পালানোর আগে আপনি জানতেন যে কোথায় পালাবো, কি করবো না করবো? কিছু কি না, আমি জানতেন? জানতাম না কিছু, কিছু না জেনেই আমার কাছে স্লিপ 200 টাকা। এই 6 বছরে আপনার কোনো কার্ড হয়েছে এখানে? না, কোনো কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি। এটা রিস্কি না? হ্যাঁ, ওখান থেকে পালাইয়া আজমিরি গেটের পাশেই ট্রেন স্টেশন, লোকাল ট্রেনে উঠলাম। লোকাল ট্রেনে উঠে আমি কলকাতা চলে আসলাম। কলকাতা চলে এসে হাবড়া নামলাম। হাবড়া নামার পর ওখানে আবার আর তিতিলুঙ্গের ঘরে যাই আমি উঠলাম। চিনলেন কিভাবে, জানলেন কিভাবে? ট্রেন টাকা উঠায়, ওনাদের সাথে পরিচয় হলো। আমি কান্না করতেছি, তখন নিয়ে গেল আমাকে রানাঘাট। হ্যাঁ, রানাঘাট, ওখানে বাঙালি আছে, ওদের সাথে কথা বলতে পারি। এরকম করতে করতে ওখানেও টাকা কামাই, সেম একই অবস্থা। টাকা পাইতেছি না তো, টাকা তো খেয়ে নিচ্ছে। সবার সাথে সবার কালেকশন আছে, সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে চিনে। তো এরকম করতে করতে আবার ওখান থেকে বের হয়ে আমি বর্ডারে চলে আসলাম। আমি তো বর্ডার পার হতে পারবো না, বেলাকে গিয়েছি। তখন আবার ঘুরে দেগঙ্গা চলে গেলাম। জেলা বললাম কি, জেলা আমাকে রাখেন, আমি আপনাদের সাথে কাজ করব। দেবগঙ্গা গিয়ে কাকে বললেন এটা? যে সর্দার থাকে ওনাদেরকে বললাম। আচ্ছা। আর আমাকে সবাই পছন্দ করতো, হয়তো এক জায়গায় গেলে 2 পয়সা আমি বেশি পাবো। তো ওখানে থাকলাম। থাকার পরে ওখানে বাংলাদেশের থেকে লোকজন যাতায়াত করতো। কিছুদিন থাকার পরে ওই বাঙালি লোকের সাথে আবার বেলাকে আবার বাংলাদেশে চলে আসলাম। আচ্ছা, বাংলাদেশে চলে আসলাম সাতক্ষীরায়। তখন আমার কাছে টাকা নেই, রাত্র হয়ে গেছে। রাতে আমি কোথায় যাব? ওখানে তো আমার কেউ নাই। সাতক্ষীরা নিউ মার্কেটের ওখানে 4 দোকানে বসলাম। তো 4 দোকানদার আমাকে দেখে বলছে কি, তুমি জায়গায় যাবা? কোন জায়গা? মানে জায়গার সর্দার, সাতক্ষীরার সর্দার। ওকে। তাই আমি বলছি, উনি কি করে? কয় কেন, ওই জায়গায় তৃতীয় লিঙ্গের লোক, অনেক লোক থাকে, তুমি কি যাবা? আমি বলছি হ্যাঁ যাব। তো তখন আমাকে ওনার কাছে নিয়ে যায়। তখন ইরিকা তেল দিয়ে এই সমান কাদা, এই কাদা পানি ভাঙ্গা আমার এক চকের মাঝখানে উনি বাড়ি করছে, গোল পাতার একটা ঘর। গিয়ে দেখি ওনার ওই জায়গায় পুরুষ পোলারা বাজে নিশা করে, কেউ গাঞ্জা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে। ওখানে আমার থাকতে হবে।
হুম। কেন আমার তো টাকা নেই, আমি বাড়ি আসবো কি করে? সাতক্ষীরার থেকে একটু দূরে বাজার, ওখানে আবার ওনার শিষ্য মেয়ে থাকে। তো ওনার শিষ্য মেয়ে প্রতিদিন ওনার কাছে যায়, যে কাজ করা, দোকানে টাকা উঠানো, হয়তো বেবি হইলে ওখান থেকে টাকা আনা, বিয়ে বাড়ির থেকে টাকা আনা। উনি সকালে যায় কি করে, নিউ মার্কেটের ওই পাশে হোটেল আছে সোনারগাঁও, ওখানে বসে ওই বাড়ির থেকে যারা থাকে আসে, আইসে একসাথে কাজ করে। উনি আর ওই বাড়িতে যায় না, উনি ওনার বাড়িতে চাউডাঙ্গা ব্যাক করে। আমি বললাম কি, নানু আমি তো এখানে থাকবো না, তাহলে ওনার সাথে চলে যাই, উনির সাথে সকালে আসবো, আমি কাজ করে দিয়ে ওনার কাছে চলে যাব। কয় না, যাওয়া যাবে না, তোমার এখানেই থাকতে হবে। তো ওখানে থাকি কষ্ট করে, গ্রামে যাই। যাওয়ার পর এরকম করতে করতে বোমরা বর্ডারের এই পাশে আমরা গ্রামে ঘুরি। এক বাড়িতে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা, ওখানে আমি গিয়েছি। যাওয়ার পর এর লগে বাজি বিপ করে গালাগালি করতেছে, টাকা দিবি না কেন, এই সেই হাবি জাবি বলতেছে। তাই আমি বললাম কি, দেখো মানুষ যদি টাকা আপোষে না দেয়, জোর করে তো টাকা নেওয়া যাবে না। ভালোভাবে বলো, আজকে হয়তো না হাতে না থাকতো, যে রাজা ব্যক্তি তার হাতে তো টাকা থাকে না। তাকে যদি মাথায় বাড়ি দিয়ে সে আমাকে এখন টাকা দিতে পারবে? ওনার 500 টাকা দেওয়ার 200 টাকা দেওয়ার ক্ষমতা, আমি 500 টাকা চাইলে তো পাবো না। তখন তো 1000 টাকা ইনকাম করলে কি খুশি। বলছে কি, তোমার এত দরদি, তাহলে তুমি তো এই কাজ করতে পারবা না, তুমি আসছো কেন, তুমি পারলে গিয়ে নাও। ওর ওই বাচ্চার যে দাদি হয়, ওই দাদিকে আমি ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে যাওয়ার পর আমি বললাম, দেখেন টাকা ছাড়া তো যাবে না, আপনি পারলে কিছু টাকা দেন। আজকে যদি আপনার মেয়ে হতাম, নিশ্চয়ই আপনি আমাকে খাওয়াতেন।